আমাকে ছেড়ে দে জানোয়ার, আমার এমন সর্বনাশ করিস না। আমি তোর বোনের মতো, আমার সাথে এমন জঘন্য কাজ করিস না। আমি তোর পায়ে ধরি, আমি মরে যাব, এমন করিস না। ভাইয়া এইসব কি করছো? আয়ান, তুই এখানে কি করস? রাফি আয়ানকে দেখে লাফ দিয়ে নদীর উপর থেকে উঠে পড়ল। আয়ন দৌড়ে গিয়ে ওর শার্ট খুলে নদীর ওপর দিয়ে দিল। আয়ন রেগে রাফির মুখে সজোরে ঘুষি মারল। রাফি রেগে বলল, আয়ান, তুই ছোট হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুললি। তুমি ভাই নামে কলঙ্ক। তুমি নদী আপুকে উলঙ্গ করে দিয়েছো। আপু চিৎকার করে কান্না করছে, তুমি আপুকে ছাড়ছিলে না। তুমি পচা একটা ছেলে। আমি সবাইকে বলে দিব আমার টিচারকে তুমি মারছিলে। ভাইয়া, আই হেট ইউ। আয়ন ওর প্যান্ট খুলে নদীকে দিয়ে দিল। নদী তাড়াতাড়ি করে প্যান্ট আর শার্ট পরে নিল। হঠাৎ করে কারোর কথার শব্দ শুনে রাফির মাথায় শয়তানি বুদ্ধি চলে আসলো। রাফি আয়নকে ধরে বলল, আয়ান, তুই ছোট একটা ছেলে হয়ে নদীর সাথে এইসব কি করছিলি? তুই এত নোংরা একটা ছেলে। রাফির কথা শুনে নদী আয়ন অবাক হয়ে তাকালো। বাসার ভিতরে আয়নের দাদু আব্বু ভিতরে ঢুকতেই রাফি আয়নকে মারতে মারতে বলল, আবু, দাদু কাকে ছোট ভাবছো? দেখো এই ছোট্ট বাচ্চা বলো তাকে, সেই নদীকে এনে এখানে তুলে নিয়ে এসেছে। সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মিথ্যা কথা। চুপ, তুমি এত খারাপ। আমার ছোট ভাইয়ের সাথে এইসব করতে লজ্জা করে না? আয়নের দিকে তাকিয়ে দাদু আর আয়নের আব্বুর মাথায় আগুন ধরে গেল। আয়ন কিছু বলার আগেই আয়নের দাদু হাতের লাঠি দিয়ে আয়নকে মারতে লাগলো আর বলল, সি সি, এত ছোট একটা ছেলে হয়ে বোনের বান্ধবীর সাথে, সি, তোমাকে মেরে ফেলবো। দাদু, আমি কিছু করি নাই। দাদু, এইসব মিথ্যা কথা। আয়নের আব্বু গালে থাপ্পড় মেরে বলল, মিথ্যে কথা বলছে। তোর শরীরে জামা কই? হাফ প্যান্ট ছাড়া শার্ট প্যান্ট কোথায়? নদীর শরীরে কিভাবে গেল? তোকে আমি মেরেই ফেলবো। আব্বু, আমি কিছু করি নাই, ভাইয়া করছে। চুপ, ভাইয়ার নামে দোষ দেস? আব্বু, আমি আসলে নদী ওর শার্ট প্যান্ট তাড়াতাড়ি করে পরে নেয়। আঙ্কেল, ওই মিথ্যা বলছে। এই রাফি আমাকে। নদীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে থাপ্পড় মেরে দিল দাদু। থাপ্পড় দিয়ে বলল, তোকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম। তুমি এতটা নোংরা একটা মেয়ে, তোমার থেকে কম বয়সের ছেলের সাথে এমন নোংরামি করতে লজ্জা করে না? তোমার আব্বুকে এক্ষুনি আমি ডাকছি, আর তুই এখন চা শার্ট পরে আয়। দাদু, আমরা কিছু করি নাই, ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়া আপুর জামা ছিঁড়ে দিয়েছে। আয়ান আর কিছু বলতে যাবে, রাফি থাপ্পড় মেরে বলল, আমাকে ফাঁসানোর চেষ্টা করস। কত খারাপ আমি দেখে ফেলেছি, দেখি আমার উপরে দোষ চাপাচ্ছে। আয়ান মিথ্যা বলছে না। জাস্ট শ্যাট আপ। দুজন আর একটা কথাও বলবে না। নদী আয়ান বোঝাতে লাগলো, আরও দুজন বকা খেতে লাগলো আর থাপ্পড় খেতে লাগলো। আয়ান উপর থেকে শার্ট নিয়ে আসলো, ওদের নিয়ে সোজা বাগান বাড়ি থেকে সোজা বাসায় নিয়ে গেল। আয়নের আম্মু সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু বলল, আমি বিশ্বাস করি না, আমার ছেলে ওইসব বুঝে না, ও কখনোই এমন কাজ করতে পারে না। চুপ, তোমার ছেলে শুধু বাচ্চা দেখতে, ওর কাজ কাম শয়তানের থেকেও খারাপ। সি সি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আয়নের আম্মু কিছু বলবে তখনই নদীর আব্বু আম্মু ভাই বোন চলে আসলো। সবাই সব শুনে রেগে নদীকে থাপ্পড় মারতে লাগলো। সবাই মারধর করেই পড়ল। যা হওয়ার হয়েছে, দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া উত্তম কাজ হবে। না, আমি এই বিয়ে করব না। আমি ওর মতো ছোট বাচ্চাকে বিয়ে করব? অসম্ভব। চুপ কর, তুই নোংরামি করার সময় মনে ছিল না ওই বাচ্চা ছেলে? কোনো কথা বলবি না, বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তোকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, ছি। নদীর আব্বু আম্মু বকাঝকা করলো। সব কিছু মেনে নদী আয়নকে গোসল করিয়ে নিয়ে চলে আসলো। নিচে কাজে নিয়ে এসেছে, দুজনে বিয়ে পড়ানো শুরু হলো। রাফি রাগে হাত মুঠো করে নিয়ে বলতে লাগলো, উফ, এই আয়ান জিতে গেল। নিজের করে নেওয়ার আগেই আয়ানের বাচ্চা ওইখানে আসলো। ওর ভাগ্য খুলে গেল। কেন কিছু দেখার সুযোগও দিল না? মনটা চাচ্ছে লাথি মারি একটা। আমার কাজকে ওই বউ হিসেবে পেয়ে যাচ্ছে। রাফি রাগে দাঁত কটমট করতে লাগলো। আয়ান কবুল বলতে না চাইলে দাদুর আগে মুখে লাঠি দিয়ে গুঁতো দিল।
আয়ন মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, আমি বিয়ে করব না। আম্মু, তুমি আমাকে বাঁচাও। আয়নের আম্মু আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে লাগলো। ছেলের এভাবে কান্না করতে দেখে দাদু রাগে বলল, মুখে আরো বাড়ি না খেতে চাইলে কবুল বল, না হলে আর বাড়ি মারবো। আয়নের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ন ভয়ে কান্না করতে করতে কবুল বলল। আয়ন বিয়ে করতে লাগলো। দুজনের বিয়ে হয়ে গেল। কাজীকে টাকা দিলেই কাজী চলে গেল। পুলিশ আসলে আয়নের আব্বু টাকা দিয়ে সরিয়ে দেয়। আয়ন নিজের রাগার কন্ট্রোল করতে না পেরে রাফির কাছে গিয়ে রাফির মুখে সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারল। রাফি চিৎকার দিয়ে উঠল। দাদু রেগে আয়নকে মারতে লাগলো। আয়ন কান্না করতে লাগলো আর দাদুর লাঠির বাড়ি আটকাতে লাগলো। দাদু রেগে বলে, এত খারাপ বড় হয়ে দাঁত ভেঙে দিস, নোংরামি করবি আর সেটা দেখে বললে দোষ, তোকে আমি মেরে ফেলবো। আব্বাজান, আয়নকে ছেড়ে দিন। সব তোমার জন্য হয়েছে, তুমি সব নষ্টের মূলে কারণ। তুমি ওকে নষ্ট করেছো, ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আয়ন ওর আম্মুর পিছনে লুকালো। আয়নের আব্বু রেগে আয়নের আম্মুকে টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর জন্য আমার ছেলেটা এত খারাপ হয়েছে। কোলে তুলে তুলে খাওয়াস, দেখ তোর নাদান বাচ্চা কি কাজ করলো। এটা যদি সবাই জানে মান সম্মান থাকবে? আমি বলছি না, আমার ছেলে এমন কাজ করতে পারে না। নদী, তুমি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছো। আম্মু, আমি নদী আপুর কিছু করি নাই। আবার মিথ্যে কথা বলোস? দাদু মারতে যাবে, সাথে সাথে নদীর সামনে লাঠি ধরে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমরা দোষী, আমাদের বিয়ে হয়ে গেছে। আয়ন এখন আমার স্বামী। আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার আপনাদের কোনো অধিকার নেই। আপু, মিথ্যা কথা কেন বলো? চুপ করো, চলো আমার সাথে। নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়নকে নিয়ে নদী ওর বাসায় চলে গেল। নদীর বাসা আয়নের বাসা দুইটা বাসার পরে। সবাই দুজনকে দেখে কিছুক্ষণ আয়নকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করতে লাগলো আর এগিয়ে আসতে লাগলো। নদী কিছু না বলে বাসার ভিতর চলে গেল। নদী আয়নকে নিয়ে ওর রুমে চলে গেল। আয়ন খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নদী বলে উঠল, কান্না বন্ধ করো। কান্না করে কখনো কোনো সমাধান হবে না। কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেটাই ভাবতে হবে। আম্মু বলছে কারোর উপরে প্রতিশোধ নিতে হয় না। আল্লাহ ধৈর্যশীল আর ক্ষমাশীলকে পছন্দ করেন। আমি জানি, কিন্তু আমি তোমার ভাইকে শান্তিতে থাকতে দেব না। তুমি যদি না আসতে তাহলে আজ আমি একটা ধর্ষিতা মেয়ে হিসেবে পরিচয় হয়ে যেত। তারপর ওই আমাদের দুজনের গায়ে কলঙ্কের দাগ দিয়েছে। যে ছেলে নিজের ছোট ভাইকে ফাঁসাতে দ্বিধাবোধ কাজ করলো না তার মনে, আর সেই মানুষকে কিনা ক্ষমা করে দিতে বলো? আপু, ভাইয়া অনেক পচা। ভাইয়ার সাথে আমি আর কোনো কথা বলবো না। আর আপু, চিন্তা করো না, আল্লাহ একদিন ওকে এর শাস্তি দিবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের উপরে যে জুলুম করছে তাকে পস্তাতে হবে। আর সত্যি কখনোই চাপা থাকে না। আজ না হয় সেই জিতে গেল, একদিন তাকে পস্তাতে হবেই। আয়ান কান্না করতে লাগলো। আয়ানের কথা শুনে এত কষ্ট, রাগের ভিতর নদী মুগ্ধ হয়ে গেল। নদী ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ একটা ছেলে। ওই কিভাবে নিজের ভাইকে এভাবে ফাঁসিয়ে দিল, তাও একটা বাচ্চা ছেলে, যার মানে বোঝে কিনা সন্দেহ। জানোয়ার একটা, জানোয়ার, আমার যে সর্বনাশ করতে নিয়েছিলি, আল্লাহ তোর উপরে গজব ফেলবে, জানোয়ার একটা। আল্লাহ, তুমি তো সব দেখছো। আল্লাহ ওর যেন কোনোদিন ভালো না হয়। নদী কথাগুলো ভাবতে লাগলো। দরজার সামনে আতিয়া আসলে আয়ন দৌড়ে গিয়ে আতিয়াকে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। আতিয়া আয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু, কান্না করিস না। কি অবস্থা করছে তোর? নদী, তুই আমার ভাইয়ের সাথে এমন নোংরামি কিভাবে করতে পারলি? দোস্ত, তুই আমাকে ভুল বুঝলি? তোর মনে হয় আমি এই বাচ্চা একটা ছেলের সাথে এমন জঘন্য কাজ করব? তুই আমাকে কিভাবে এমন নিচু মন মানসিকতার ভাবতে পারলি? তাহলে কি আব্বু দাদু মিথ্যা বলছে? আপু, আমরা কিছু করি নাই। আতিয়া, তুই বস, আমি সব বলি। তুই দয়া করে সবার মতো ভুল বুঝিস না। তুই ভুল বুঝলে আমি কার কাছে যাব? কি ভুল বুঝছি? তোর জন্য আমার ছোট ভাইটার কি অবস্থা হয়েছে? সারা শরীরে রক্ত, কি অবস্থা! ঠোঁট কেটে গেলে তারপর আমাকে বলস বসতে, তোর কথা শুনতে। আমি বলছি না আমরা দুজন কিছু করি নাই। তুই শান্ত হয়ে বস, আমার কথা শোন। আয়ান, তুই বাসায় চল, গোসল করে নিবি।
আরে ধ্যাত, বিশ্বাস কেন করছিস না? আমি তো বলছি আমাদের মাঝে কিছু হয় নাই। ওকে কয়বার গোসল করাবি? আমাকে তোর ভাই তোর ফোন দিয়ে SMS করে, আমাকে তোর বাগান বাড়িতে নিয়ে যায়। আমি সেখানে গেলে রাফি আমাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। নদী সব কিছু খুলে বলে আয়নের দিকে তাকালে আয়ন বলে উঠল, এইটাকে ধর্ষণ বলে? আমি ফোনে শুনেছিলাম আপু ভাইয়া নদী আপুর জামা সালোয়ার ছিঁড়ে ফেলছিল, আপুর উপরে উঠে জোরাজোরি করছিল। আমি চিৎকার দিলে ভাইয়া উঠে পড়ে, আমি সাথে সাথে ওনাকে শার্ট আর প্যান্ট দিয়ে দেই। আয়নের কথা শুনে সাথে সাথে আতিয়া রাগে লজ্জায় ঘৃণায় আয়নের মুখে হাত দিয়ে বলল, চুপ, এইসব বলতে হয় না, কান্না করো না। নদী, ফার্স্ট বক্স দে। আতিয়া আয়নকে বসিয়ে দিল, ফার্স্ট এইড বক্স সামনে রাখলো। দুজন দুই দিক থেকে আয়নের কাটা স্থানগুলো পরিষ্কার করে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিতে লাগলো। আয়ন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আতিয়া আয়নের চোখ মুছে দিতে দিতে বলল, বাবু কান্না করিস না, ভাই আমার, ভাইয়ার পিছনে আমি লাগবো। ভাইয়াকে দিয়ে একদিন সত্যি কথা বের করব। ভাইয়া এত জঘন্য, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ইচ্ছে করছে খুন করে ফেলি। আমি তোর ভাইকে খুন করবই। ছি, এত ঘৃণ্যপূর্ণ কাজ কেমনে মানুষ করে? ছোট বোনের বান্ধবীর সাথে, যে কিনা ওকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসে, তার সাথে এমন জঘন্য কাজ করলো। আমি না হয় পর, বাট ওই কত খারাপ। ওই নিষ্পাপ ছেলেটাকে ফাঁসিয়ে দিতে একবারও ভাবলো না। ওই একটা জুনিয়র যে এমন জঘন্য কাজ করে, সে নিজেকে বাঁচানোর জন্য কাউকে খুন করতেও একবারও পিছু পা হবে না। যাই হোক, আয়ন কিছুদিন এখানেই থাক। আব্বু দাদু তোদের ভুল বুঝে বসে আছে। আপু আমি আম্মুর কাছে যাব, আব্বু আমাকে মারবে। না, মারবে না, কয়েকদিন এখানেই থাক। নদীর আব্বু আম্মু নদীর রুমে এসেছে, চিল্লিয়ে বলল, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? তুই আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি। তোকে ইচ্ছে করছে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে, তাও যদি আমার বুকের ভিতরে একটু শান্তি হইতো। নদীর বড় ভাই আব্বু বারবার নদীর দিকে ঢেয়ে আসতে লাগলো। আতিয়ার সামনে দাঁড়িয়ে গেল। আয়ান ভয়ে আতিয়ার পিছনে লুকিয়ে গেল। আতিয়া নদীর আব্বুকে বলল, আব্বু আপনি শান্ত হন, ওরা কিছুই করে নাই। এখানে অন্য কাহিনী হয়ে আছে, যা আপনাকে আমি বলতে পারছি না। ওরা দুজন এইসব কিছুই করে নাই। আয়ন তো ওইসব বোঝেই না, আর নদী ওকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আতিয়া তুমি এখান থেকে যাও, ওদের হয়ে কোনো কথা বলবে না। আতিয়া তুমি যাও। আমি বলছি তো ওরা কিছু করে নাই। আঙ্কেল আপু কিছু করে নাই, ভাইয়া করছে। তুমি আবারও মিথ্যা কথা বলোস? আঙ্কেল আমি মিথ্যা কথা বলছি না, আম্মু বলছে মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। আমি মিথ্যা বলছি না। চুপ, একদম ভালো সাজবে না। নদীর আম্মু নদীর আব্বুকে টেনে নিয়ে গেল। আস্তে আস্তে বলল, এই শুনো না, আমার কেন জানি মনে হচ্ছে ওরা মিথ্যা বলছে না। তুমি এখান থেকে যাও, আমি ওদের থেকে সত্যিটা কি জেনে নিচ্ছি। আয়ন আসলে বাচ্চা ছেলে, আর ওই মিথ্যা বলে না তেমন। মিথ্যা বললে ও প্রচুর হাসে, আর এত মায়ের খাওয়ার পর এই জীবনেও গুছিয়ে মিথ্যা বলবে না। নদীর আব্বু রেগে চলে গেল। আশিকও চলে গেল। নদীর আম্মু ভিতরে প্রবেশ করে বলল, নদী সত্যি করে বল কি হয়েছে রে? আসলে কি তোরা কিছু না করলে চাচা যান আর ভাইজান তো মিথ্যা বলার মানুষ না। কি হয়েছে আমাকে বল, ভয় না পেয়ে। আম্মু আমাকে রাফি পছন্দ করতে নিয়েছিল। নদী ওর আব্বুকে সবকিছু খুলে বলল। নদীর আম্মু পড়ে যেতে নিলে আতিয়া গিয়ে ধরল। নদীর আম্মু কান্না করতে করতে বলল, ছি ছি, রাফি এত খারাপ। এসব যদি আশিক তোর আব্বু জানে, দুই পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে। রাফিকে আমি ছাড়বো না, যত যাই হয়ে যাক ওকে আমি জেলে দিব। আম্মু শান্ত হও, আমাদের হাতে প্রমাণ নেই, সব প্রমাণ আমাদের বিরুদ্ধে আছে। নদী ঠিক কথা বলছে। আন্টি শান্ত হও, যা করার ভেবে চিন্তে করতে হবে। ওই যা করছে ওকে শাস্তি পেতেই হবে। এখন কিছু করে লাভ হবে না, ঘুরে ফিরে ওদের ওপরেই দোষ চলে আসবে।
আমার ভাবতে গা গুলিয়ে আসছে ওকে আমরা কম ভালোবাসতাম আর ওই কিনা আমার মেয়ে সর্বনাশ করতে চাইলো। আল্লাহ বাঁচাইছে, চরিত্রহীনের সাথে বিয়ের কথা বলার আগে আয়ানের সাথে বিয়ে হয়ে গেছে, না হলে ওই জানোয়ারের সাথে বিয়ে হইলে আমার মেয়েকে সারা জীবন কষ্টে জীবন পার করতে হতো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ভেঙে পড়িস না মা। আল্লাহ কখনোই ভুল সিদ্ধান্ত নেন না, উনি বান্দার জন্য উত্তম সিদ্ধান্ত নেন। যত যাই বলো, আমি ওকে যদি শেষ না করছি আমার নামও নদী না। ওর জন্য ছেলেটা কত মার খেয়েছে। আপু, ঠোঁটে ব্যথা লাগছে, শরীরটা ব্যথা করছে। আপু, আমার মাথা ব্যথাও করছে। আয়ানের কথা শুনে আতিয়ার চোখের পানি ধরে রাখতে পারল না। আতিয়ার বুকে জড়িয়ে নিয়ে বলল, ঠিক হয়ে যাবে ভাই আমার। আয়ন, তুমি খাটে শুয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আর নাপা নিয়ে আসছি। তুই যাস না, আমি নিয়ে আসছি। নদীর আম্মু চলে গেল। আতিয়া আয়নকে শুইয়ে দিল। আয়নের শরীরে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, আম্মুর কাছে যাব। পরে, এখন যাওয়া যাবে না। তুই গেলে আরো রেগে যাবে আব্বু দাদু। আরো রেগে গেলে আবার ঝামেলা করে পুরো বাড়ি মাথায় করে ফেলবে। আম্মু তোকে এখানেই থাকতে বলছে। আপু, আমি এই বাসায় থাকবো না। আম্মুকে ছাড়া তো আমি থাকি না। আস্তে আস্তে একা থাকা শিখতে হবে। আচ্ছা আয়ান, একটা কথা বলো তো, তুমি কাল বিকেল বেলায় ওইখানে কেন গিয়েছিলে? আমি তো প্রতিদিন যাই, আম্মু ফুটবল খেলতে দেয় না, তাই আমি ওই বাসায় ফুটবল আর জামা কাপড় লুকিয়ে রাখছি। ওইখানে গিয়ে পোশাক চেঞ্জ করে বল নিয়ে খেলতে যাই। খেলা শেষ করে ওই বাসায় গিয়ে গোসল করে আগের পোশাক পরে বাসায় যাই। দুজন ভুরু কুচকে তাকালো। আতিয়া বলে উঠল, কি, তুই আমাদের চোখের আড়ালে খেলতে যাস? ও, এই জন্য তো পা ব্যথা করে। আম্মু যদি জানে কানের নিচে বাজাবে। কত বড় ফাজিল! আর এইটুকু পোলার বুদ্ধি কি, কানের নিচে বাজাবো? থাক, বকা দিস না। ভাগ্য ভালো যে ওই গেছিল, না হইলে আমাকে আত্মহত্যা করা ছাড়া উপায় হইতো না। তা ঠিক বলছোস। এই নে খাবার আর মেডিসিন। আতিয়া খাবার নিয়ে আয়নকে খাইয়ে দিতে লাগলো। আয়ন খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেল। 8টার দিকে আয়নের ঘুম ভাঙলে দেখে মাথা ভারী হয়ে আছে। আয়ন উঠতে নিলে মাথা ঘুরে উঠল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ন, উঠে গেছো? আপু, আমার শরীরটা প্রচণ্ড ব্যথা করছে, মাথা ঘুরছে, উঠতে কষ্ট হচ্ছে। আয়ন খাট থেকে পড়ে যাবে, দৌড়ে গিয়ে আয়নকে ধরলে। নদী চমকে উঠল। নদী আয়নকে ভালোভাবে বসিয়ে দিয়ে বলল, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আপু, আম্মুর কাছে নিয়ে চলো না, আমার ভালো লাগছে না। তোমার আম্মু এসেছিল, তোমার আপুকে ডাক দেয়। আম্মু আমার সাথে রাগ করছে, তাই না? না, তোমার আম্মু তোমার উপরে রাগ করে নেই। তোমার আব্বু রেগে আছে, পরিস্থিতি ঠান্ডা হইলে চলে যেতে পারবে। আর তোমার আপু তো তোমার সাথে থাকবেই। ওয়েট করো, তোমার আপুকে ডাক দেই। নদী আতিয়াকে ডাকতে যাবে, তখনই আতিয়া 2 কাপ চা নিয়ে এসে বলল, ভাই, উঠে গেছোস? নদী তোর চা। ওর প্রচন্ড জ্বর রে, মাথায় পানি ঢেলে দিব নাকি? আতিয়া আয়নের কাছে গিয়ে গলায় হাত দিলে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আতিয়া বলে উঠল, জুনিয়রটার জন্য কতটা মার খাইছে, ছোট মানুষ কতই না ভয় পাইছে। আমি ট্যাপে পানি ছেড়ে আসি। নদী ওয়াশরুম গিয়ে বালতিতে পানি ছেড়ে দিল। নদীর আম্মু এসে বলল, নদী, আতিয়া, তোরা 3 জন বাসায় থাকিস, আমি তোর নানা বাড়িতে যাব, মা অনেক অসুস্থ বলে। আচ্ছা যাও আম্মু, ওর অনেক জ্বর, ভাইয়া মেডিসিন নিয়ে এসেছে, দিয়ে যেতে বলো। বাবুকে বলে দিচ্ছি। আর শোন, সদর দরজা ভালো করে লাগিয়ে দিস, খাবার রান্না করা আছে। তোর আব্বুও কিন্তু চলে গেছে। আচ্ছা আম্মু। নদী চলে গেল। নদী ওর আম্মুকে বিদায় করে দিল। আশিক মেডিসিন কিনে নিয়ে এসেছে, দিয়ে বলল, ভালোভাবে দরজা লাগিয়ে দিস। আর আম্মু যাচ্ছে, ওনার কোনো ভরসা নাই, কদিন থাকবে? জানি ভাইয়া, তুমি কবে আসবে? 4 দিন পর। আচ্ছা। সাবধানে থাকিস। আশিক চলে গেল। নদী দরজা লাগিয়ে দিয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে আতিয়া আয়ানের মাথায় পানি ঢালছে। নদী আয়নের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নের শরীর কেঁপে উঠতে লাগলো। নদী বলে উঠল,
অনেকক্ষণ পানি ঢালছো, তোর মনে হয় শীত লাগছে। মুছে দিই? আমি মুছে দিচ্ছি, তুই হোমওয়ার্কের কাজ সাবমিট করে দে। পরে দে। শয়তান, মাথা খাবি তুই, যা। আতিয়া চলে গেল। নদী আয়ানের মাথা মুছে দিতে লাগলো। নদী আতিয়াকে বলল, ও শরীর মুছে দিলে ভালো হইতো মনে হয়। দে মুছে। আমি তোর জামাই তো লাগে। নদী আতিয়ার কথা শুনে আয়ানের দিকে তাকাতেই অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। নদী মাথা ঝাঁকিয়ে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসেছে। আয়ানের শার্ট খুলতে গেলে আয়ান বলে উঠল, আপু কি করছো? হাত সরাও, শরীর মুছে দিলে ভালো লাগবে। আয়ান, তুই নদীকে আর আপু বলিস না। কেন? নদীকে বউ বলে ডাকবি। তোদের তো বিয়ে হয়ে গেছে, আপু বলা যাবে না। এখন থেকে ওকে জান বা বউ বা নদী বলে ডাকবি। আতিয়া ভিলেন মার্কা হাসি দিলে নদী লজ্জায় আতিয়ার দিকে তাকাতে আতিয়া হাসি দিল। নদী রাগী লোক নিয়ে তাকালো। আয়ন কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলল, আপু বলা যাবে না, নামও ধরে ডাকা যাবে না। উনি তো আমার বড় নাম ধরে ডাকলে বেয়াদব বলবে মানুষ। দুইটা অপশন আছে, একটা বউ আর একটা জান। জান বলবো না, আমার জান তো আমার আম্মু। বউ বলবো। ওকে? বউ আমার শার্ট ছাড়ো, আমার শরম লাগছে। আয়নের মুখে বউ ডাক শুনে নদী ভ্যাবাচাকা খেয়ে গেল। নদী লজ্জাও লাগলো, আবার অন্যরকম ফিলিংসও হতে লাগলো। নদী বলে উঠল, আমি তোমার বউ, আমি চাইলে তোমার সব কিছু দেখতে পারবো। নদীর কথা শুনে আতিয়া বলে উঠল, ধুর ফাজিল মাইয়া, তুই ভালো হবি না। আমি অন্য রুমে গেলাম, বাট কিছু করিস না। অসুখ ঠিক হইলেই শিখিয়ে নিস। আতিয়া ল্যাপটপ নিয়ে চলে গেল। নদী আয়নের প্যান্টে হাত দিলে আয়ন হাত ছড়িয়ে দিয়ে বলল, বউ, আপনি কিন্তু লুচি হয়ে গেছেন। আরে সারা শরীর মুছে দিতে হবে, জ্বরে শরীর স্পর্শ করতে পারছি না, দেখতে পারছো না? আমি নিচে কোনো কিছু পরি নাই। আচ্ছা, আমি আমার ওড়না দেই। নদী ওর শরীর থেকে ওড়না দিয়ে আয়নকে পরিয়ে দিল। আয়ন নদীর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। নদী আয়ানের শার্ট প্যান্ট খুলে সারা শরীর মুছে দিতে গেল। আয়নের ব্যথা আর শীত লাগতে লাগলো। সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল। নদী তাড়াতাড়ি করে মুছে দিয়ে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে শুয়ে দিয়ে বলল, খাবার নিয়ে এসেছে, খাওয়াই দেই। আর মেডিসিন খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। বউ, অনেক শীত লাগছে। ওয়েট করো, কম্বল বের করে দেই। নদী আয়নের শরীরের উপরে দুইটা কম্বল দিয়ে দিল। নদী রুম থেকে বের হয়ে পাশের রুমে উকি দিয়ে বলল, খচ্চর মহিলা, তোর ভাইকে যে বউ বলা শেখালি, এখন কচু বউ বউ করতেছে। আমি যদি নিজের কন্ট্রোল হারাই, তোর দোষ। আতিয়া হাসতে হাসতে বলল, হা, তুই আসলেই লুচ্চি হয়ে যাচ্ছস। তোর উপরে তোর ফিলিংস কাজ করছে। জামাই হয় অটোমেটিক ফিলিংস চলে আসছে। আগে তো ছোট ভাইয়ের চোখে দেখতাম, ওইভাবে খেয়াল করি নাই। পিচ্চির ঠোরজোড়া অনেক আকর্ষণীয়, আর যেটা দরকার ওইটা পারফেক্ট। আতিয়া নদীর কথা শুনে হাতের কাছে পুতুল ঢিল মেরে দিয়ে পড়ল, মহিলা, তুই সামনে থেকে যাবি? কুত্তা, ভুলে যাস না আমি ওর বড় বোন। কথাবার্তা সাবধানে বল। নদী পুতুল ক্যাচ ধরে আতিয়ার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়া মানে সরি জানু, আসলে খেয়াল ছিল না। শালি, তুই কেন যে ননাস হয়ে গেলি? একদিকে ভালো হয়েছে, আমার জামাইয়ের দিকে নজর দেওয়ার মতো কোনো অপশন আর তোর নাই, কিন্তু আমি চাইলে তোর জামাইয়ের দিকে নজর দিতে পারবো। নদীর কথা শুনে আতিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়া মানে তুইও চাইলে এমনও হতে পারে তুই নজর দিতে পারবি না। কেন? বলবো না। আমার ভাইকে বিয়ে করবি নাকি? ওই রকমও হতে পারে। তাহলে ভালোই হবে, দুজন দুই বাড়ির বউ হব। আমি তোর ননাস, তুই আমার ননাস। আবার তুই আমার ভাবি, আমি তোর ছোট ভাইয়ের বউ। তিনটা সম্পর্ক হয়ে যাবে, অন্য কাউকে চান্স দেওয়ার অপশন নাই। দুজন খিলখিল করে হাসতে লাগলো। নদী মনে পড়লে বলো, ওহো, থাক কুত্তি, তোর ভাইকে খাওয়া, মেডিসিন খাওয়া নিয়ে যা। নদী চলে গেল। নদী নিচ থেকে খাবার নিয়ে এসে রুমে গেল। রুমে গিয়ে আয়নকে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে শুইয়ে দিল। আয়ন ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আয়ন কান্না করতে লাগলো। আতিয়া পাশের রুম থেকে দৌড়ে আসলো। আতিয়া আয়নের মাথার কাছে বসে বলল, ভাই কি হয়েছে? আম্মুর কাছে যাব আমি। আম্মুকে কল দিয়ে আসতে বলো আপু। আচ্ছা ওয়েট কর, আমি আম্মুকে কল দিচ্ছি। আতিয়া কল দিতে লাগলো। আয়নের আম্মু কল রিসিভ করে বলল,
হ্যাঁ আতিয়া, বল। আম্মু, আয়ানের অনেক জ্বর, ও বারবার তোমাকে খুঁজছে। আমি এক্ষুনি আসছি। তুই যদি এখন এই বাসা থেকে বের হয়ে তোর ছেলের কাছে যাস তাহলে আর এই বাড়িতে তোকে আর আশা লাগবে না। অপদার্থ ছেলের কাছে গেলে তুই এই বাড়ির সারা জীবনের মতো আশা বন্ধ হয়ে যাবে। রায়হান, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। মান সম্মান যে শেষ করে দিতে পারে তার মতো ছেলে আমার কোনো দরকার নাই। আয়নের আব্বু আম্মু ঝগড়া আয়নের কানে গেল। আয়ন বলে উঠল, আপু আম্মুকে না করে দাও, আমি আর আম্মুর কাছে যাব না। আম্মুর আশা লাগবে না, আমি ঘুমাবো। আয়ন ঘুরে কান্না করতে লাগলো। আতিয়ার চোখে পানি চলে আসলো। আতিয়া বলে দিল, আম্মু, আমি দেখে নিব, তোমাকে আসতে হবে না। আম্মু, ঝগড়া করো না আব্বুর সাথে। ওই নিজেকে কি মনে করে? আমাকে বাড়ির ভয় দেখাই? আয়ান যদি ভুল করে থাকে করেছে, আর মান সম্মান কিভাবে গেল? ওদের কাজকর্মের জন্য তো সবাই আন্দাজ করতে পারছে কোনো কিছু হয়নি। চুপ থাক তুই। এইটা লুকানো জিনিস না, সবই এমনিতে জেনে যাবে। যখন জানবে ওর সাথে নদীর বিয়ে হয়েছে তখন এমনিতে হাজার কথা উঠবে। উঠলে উঠবে, তাতে কি হয়েছে? আমি এখনই আমার ছেলের কাছে যাব। আয়ন আতিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আম্মু আসো না, তুমি যদি আসো আমি এই অবস্থায় বাসা থেকে বের হয়ে যাব। তুমি ওইখানে থাকো, আমি যা বলি তাই কিন্তু করি, তুমি ভালো করেই জানো। বাবু, আমি আসবো না, তুই ঘুমা। আতিয়ার কাছে ফোন দে। আতিয়ার হাতে দিলে ওর আম্মু বলতে লাগলো, ওকে খাবার মেডিসিন খাইছো? নদী খাওয়াই দিয়েছে। শোন, নদীকে বল আয়ানকে যেন কোলবালিশ দেয় আর কাঁথা দিয়ে ভালোভাবে ঢেকে দে। আর তুই ওর পাশে একটু থেকে মাথায় হাত বুলিয়ে দে, ঘুমিয়ে যাবে। আর বেশি কান্না করলে নদীকে বলে দিস জড়িয়ে যেন ধরে। আচ্ছা। আতিয়া আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। নদীকে বলল, ওকে কোল বালিশ দে। শুনছি। যত হোক আমি বোন হয়, তোর মতো তো আর পারবো না, যথেষ্ট লম্বা বড়ই হয়ে গেছে। বুঝেছি। আচ্ছা, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নদী আয়নের পাশে শুয়ে পড়লে আয়ন বলে উঠল, আমার সাথে কেন শুয়ে পড়ছেন? আমি তোমার বউ হই, আমি তোমার সাথে শুইলে কিছু হবে না। ধুর, আপনি বড় মেয়ে মানুষ, আমি যথেষ্ট বড়, আমার সাথে আপনার ঘুমানো যাবে না। আম্মু বলছে আমাকে তো আর আপুর সাথে ঘুমাতে দেয় না, আম্মু শুধু ঘুম পাড়িয়ে দিয়ে যায়। আরে বোন আর অন্য মেয়েদের ভেতরে বউয়ের পার্থক্য আছে। আচ্ছা, সোজা হিসাব দেই, তোমার আম্মু আব্বু দাদা দাদি চাচা চাচি যারা হাজব্যান্ড ওয়াইফ, ওরা সবাই এক রুমে ঘুমায় না? হ্যাঁ আম্মু, আব্বু তো বন্ধুত্ব ঘুমাবে না। সেই রকম আমিও তোমার বন্ধু, আমি তোমার সাথে ঘুমালে কিচ্ছু হবে না। বউয়ের সাথে না ঘুমালে পাপ হবে, বুঝলে? বউয়ের কাছাকাছি থাকা লাগে, এইটুকুও জানো না? ইসলামী স্ত্রীকে সময় দেওয়া, তার সঙ্গে ভালো আচরণ করা এবং তার আবেগ অনুভূতির যত্ন নেওয়া স্বামীর উপর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অধিকার। আয়ন ভুরুকুচকে তাকালো আতিয়ার দিকে। তাকালে আতিয়া বলে উঠল, নদী সত্যিই বলছে। ও আচ্ছা, তাহলে আপু আমার গুনাহ হবে না? না। নদী পাশে শুয়ে হাত এগিয়ে দিয়ে বলল, আমার বাহুতে আসো। আয়ন নদীর বাহুতে মাথা দিলে নদী আয়নের হাত পা নিজের শরীরের উপর রাখলো। আয়নের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকালে নদী বলে উঠল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দেই। আচ্ছা। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। আয়ন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। নদী আস্তে আস্তে আয়নকে নিজের থেকে সরিয়ে নিয়ে খাট থেকে নিচে নামলো। আতিয়া হাই তুলতে তুলতে বলল, এই ঘুম পাচ্ছে, চল খেয়ে আসি। চলো। দুজন নিচে চলে গেল। দুজন চেয়ার টেনে বসে খাবার বেড়ে খেতে লাগলো। নদী খেতে খেতে বলল, একটা জিনিস ভাবছি। কি? তোর যে ভাই, সবকিছু বুঝিয়ে শুনিয়ে নিতে হবে। এখন ধর ভুল করে আমাদের বাচ্চা হয়ে গেল। আতিয়া ভুরকুচকে তাকালে নদী লজ্জে লাল হয়ে যেতে লাগলো। নদী বলে উঠল, না মানে ধর। ওকে, ধরলাম। আমি তোর ভাইকে সামলাবো নাকি নিজের সন্তানদের? তোর বেষ্টু কি মরছে যে এত টেনশন করস? তোর বিয়ে হওয়ার আগেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেলবো। নিয়ে নিস, এখন খা।
দুজন খাবার খেয়ে রুমে গেল। নদী আয়নের পাশে শুয়ে পড়লো, আতিয়া নদীর পাশে শুয়ে পড়লো। নদী বলে উঠল, ওইদিকে তো জায়গা আছে, ওইখানে গিয়ে ঘুমা। চিৎকার শোনার ইচ্ছে নাই। আম্মু ওকে বলেছিল এখন বড় হয়ে গেছো, আপুদের সাথে আর ঘুমাবে না, আপুদের সাথে বসে গল্প করবে, আরও সব বুঝাইছে আলহামদুলিল্লাহ। একদিন সবাই এসেছে, আমার রুম দখল করেছিল। আমার ঘুম পাচ্ছিল দেখে ওর রুমে গিয়ে ঘুমাইছি। ফাজিল স্কুল থেকে এসে আমাকে দেখে এমন চিৎকার দিয়ে বলল, আম্মু আপু পচা হয়ে গেছে, আমার রুমে ঘুমাইছে কেন? আমি তো ভ্যাবাচাকা খেয়ে হাঁ করেই তাকিয়েছিলাম। আম্মু কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, বোঝালাম কি, আর এই পোলা কয়েক লাইন ওপরে চলে গেছে। আতিয়ার কথা শুনে নদী হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো আর বলল, ভাগ্য ভালো, আমার সময় আমাকে বিশ্বাস করছে। হাসা বন্ধ করো, ঘুমাবো। লাথি খেতে না চাইলে চুপচাপ ঘুমা। ওকে জানো, গুড নাইট। জড়িয়ে ধরিস না, জামাই পাশে আছে। কুত্তি। আতিয়া অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। নদী আয়নের বুকে হাত রেখে ঘুমিয়ে পড়ল। 4 দিন পর আয়ান ঘুম থেকে ওঠে। গানের শব্দ কানে আসলো ভেসে। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। কয়েকটা সিঁড়ি ধাপ ধাপ করে পার করে নিচে নামছে। আয়ানের ভুরু কুচকে গেল। আয়ান দেখে নদী, আতিয়া আর দুজন মেয়ে ডান্স করছে। অশ্লীলভাবে ডান্স করতে দেখে আয়ান চোখ সরিয়ে নিয়ে সোজা বক্সের কাছে গিয়ে ফোন খুলে ফেলল। সবাই বিরক্ত হয়ে বক্সের দিকে তাকাতে দেখে আয়ান। নদী বলে উঠল, আয়ান কি করলে এটা? ফালতু মাইয়াগুলো। ভাই কখন উঠছোস? চুপ করো ফালতু। আরে ভাই, আমরা মজা করে নাচছিলাম, আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তাই আমরা পার্টি দিয়েছি। লুঙ্গি শার্ট এসব কি? আয়নের কথা শুনে 4 জন ভ্যাবাচাকা খেয়ে মাথা চুলকাতে লাগলো। আতিয়া তাড়াতাড়ি করে ওড়না পরে নিল। আয়ান নদীর দিকে রাগী লুক নিয়ে তাকালে। নদী হাসি দিয়ে বলল, তুমি তো আমার জামাই হও, আমি এইভাবে থাকলে সমস্যা নেই। এখানে তো কোনো পরপুরুষ নাই। আমি কি ছেলে না নাকি? আমাকে দেখে কি মাইয়া মনে হয়? আয়ানের কথা শুনে আতিয়ার 2 বান্ধবী হাসতে লাগলো। নদী বলে উঠল, আরে বাবা, তুমি তো আমার হাজবেন্ড, এইভাবে দেখলে সমস্যা নাই। আরে আয়ান, ওই তোমার বউ, তোমার সামনে উলঙ্গ হয়ে থাকলেও কোনো পাপ হবে না, বুঝলে? ছি আপু, বাজে কথা বললেন না। আপু আমি বাসায় যাব। যা। বাসায় কেন যাবে? ভালো লাগছে না, আর স্কুলে যাই না, স্কুলকে মিস করছি। ও বউকে মিস করবে না। না। আয়ান কথাগুলো বলে চলে গেল। নদী মন খারাপ হয়ে গেল। আতিয়া বলে উঠল, দূর নাচ, মন খারাপ করস কেন? ওই কি অত বুঝদার হয়েছে নাকি যে ওর জন্য মন খারাপ করস? তোর ভালোবাসা যখন বুঝবে তখন একাই চলে আসবে। ঠিক বলছে। আরে এত মন খারাপ কেন করছিস? সেই তো কয়েক বছর আগে যাকে আমরা হাত ধরে নিয়ে গিয়ে দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে দিতাম, সেই ছেলে তোর জামাই, ভাবা যায়? সবাই হেসে দিল। তমা নদীকে নিয়ে লুঙ্গি ডান্স করতে লাগলো। ওদিকে আয়ন বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলল না। আয়নের আম্মু দেখে বলল, বাবু এসেছিস? আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করছি আম্মু। আমি জানি তো, আমার বাবা আমাকে মিস করছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিব। স্কুলে যাব আম্মু, সময় নাই। তোর শরীরে অল্প অল্প জ্বর এখনো আছে, পুরোপুরি সুস্থ হয়ে নে, তারপর যাস। না, 4 দিন স্কুলে যাই নাই, আমার টিফিন দিয়ে দাও। কিরে, বউ রেখে চলে আসলি? রাফির কথা শুনে আয়ন রেগে হাতের কাছে ফুলদানি দিয়ে ঢিল মারতে যাবে। সাথে সাথে আয়নের আব্বু বলল, আয়ান, আয়নের আম্মু হাত ধরে ফেলল। রাফি ভয়ে ঢোক গেল। আয়নের আম্মু বলল, রাফি, তুই আয়ানের সাথে কোনো কথা বলবি না? আয়ান রুমে যা, আমি টিফিন তৈরি করি। ওকে। আর এই লুচ্চা যেন আমার সম্পর্কে কোনো কথা না বলে। ফালতু একটা পোলা, বিয়ে করে নাই, কিছু নাই, অন্য মেয়ের পোশাক খুলে এখন আমার বউয়ের দিকে নজর দিস, চোখ তুলে ফেলবো। এইসব কি বলিস বেয়াদব? ঠিক বলছি। এই তোর বউ তোকে এইসব শিখিয়েছে নাকি? তুই এইসব কিভাবে জানোস? রাফি কথাটা বলে চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, রাফি কি বলিস? না মানে এইসব বলা স্বাভাবিক যে ছেলে বড় আপুর সাথে নোংরামি করতে যায়। চুপ কর বেয়াদব,
তোর কথা শুনলে আমার রাগ হয়। আয়ান, ওই কিন্তু তোর বড় ভাইয়া। ওকে বড় ভাই হিসেবে মানি না। ওই পচা ভাইয়া, ওই খারাপ ছেলে, ওই মেয়ে মানুষের শরীর দেখার জন্য মেয়ে মানুষের জামা পায়জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আয়নের কথা শুনে রাফি রেগে গেল। হঠাৎ করে আয়নের আপু রেগে ওর দিকে আসতে লাগলো। আয়নের আম্মু সামনে দাঁড়িয়ে বলল, আয়ান রুমে যা, আর এইসব বাজে কথা মুখে নিয়ে আসিস না। আমি আর ভয় পাই না। আমি তো মিথ্যা কথা না বলেও মিথ্যাবাদী হয়েছি। আব্বু দাদুকেও আমি ভয় পাই না। ওরা প্রচুর বিচারক। ওনারা ভুলভাল বিচার করে। আমাদের যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে দিল, কতজনকে না বুঝে কত কিছু করছে এরা। আয়ান, মুখ সামলে কথা বল। আব্বু দাদুকে এত বড় কথা বলার সাহস কই পাস? নোংরামি করস, আবার কথা বলস বড় গলায়। আব্বু, ওর শিক্ষার অভাব আছে। রাফির কথা শুনে আয়নের আপু সামনে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে প্যান্টের বেল্ট খুলে রাফিকে সজোরে বাড়ি মারল। রাফি জোরে চিৎকার দিয়ে ফুলরে গড়াগড়ি খেতে লাগলো। দাদু রেগে বলল, রায়হান, কি করলি এটা? আব্বাজান, আমার এখন কেন জানি মনে হচ্ছে আয়ান সত্যি কথাই বলছে। প্রথম তো আয়ান যে কারণ এত মায়ের খেল, তারপর ও ওই একই কথাই বলছে। আর এমন কি নদীও বলছিল। রাগের মাথায় ওদের কথা কানে নিচ্ছিলাম না। আর এখন রাফি কি বলল? ওর বউ শিখাইছে। তার মানে এখানে এই রাফির কোনো হাত আছে। আমি দুদিন আগে আয়ানের ফ্রেন্ডের কাছে খোঁজখবর নিতে পাঠাইছিলাম। ওর বেস্ট ফ্রেন্ড সবাই এক কথা বলছে, আয়ান প্রেম কি তা বোঝে না। ওই ক্লাস করে, খেলাধুলা করে, বাসায় চলে আসে। তাহলে সেই ছেলে ওইসব কীভাবে বুঝলো? আমার মাথা কাজ করছিল না। এখন আমি ক্লিয়ার, এই রাফির কোনো হাত আছে। আব্বু, তুমি আমাকে ভুল বুঝো, মারছো। আমি কিছুই করি নাই। আব্বু, মিথ্যা কথা আব্বু। ভাইয়া বউকে ধর্ষণ করতে নিয়েছিল। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল, এই শব্দ কই শুনছস? বউ আব্বুকে বলছিল, তখন জানতে পারি এইটাকে ধর্ষণ বলে। সত্যি কথা বল, না হইলে মেরে তোর হাড্ডি ভেঙে ফেলবো। সত্যিটা বল। যদি বলস তাহলে শাস্তি কম, আর যদি না বলস তাহলে মৃত্যু গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে। আয়নের আপু প্যান্টের বেল্ট দিয়ে মারতে লাগলো। রাফি সহ্য করতে না পেরে বলল, হ্যাঁ, আমি করেছি। আমাকে ছেড়ে দাও আব্বু। আমি আর জীবনে এমন করব না। আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি নদীকে ভালোবাসি। আমি ভাবছিলাম এমন করলে নিশ্চয়ই তোমরা আমার সাথে ওকে বিয়ে দিবে। আমি নদীকে অনেক ভালোবাসি আব্বু। রাফির কথা শুনে সবে হতভম্ব হয়ে গেল। রাদু রাগে লাঠি দিয়ে বাড়ি মেরে বলল, তুই ভালোবাসোস আমাদের বলতে পারতি, আমরা তোদের বিয়ে দিতাম। তুই এমন জঘন্য কাজ কেন করলি? তোর জন্য আয়ানকে ভুল বুঝে মারছি। ওই ছোট বাচ্চা ছেলেকে মিথ্যা অপবাদ দিতে তোর লজ্জা করলো না? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। আব্বু, দাদু, আমাকে ক্ষমা করে দাও। আমি নদীকে অনেক সত্যি ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি কি করব, আমার মাথা ঠিক ছিল না। চুপ কর। আয়ান, যা, রুমে রেডি হয়ে আয়। এইসব নাটক তোকে দেখতে হবে না। দাদু আব্বু মাথা নিচু হয়ে গেল। আয়নের সামনে দাঁড়াতে তাদের নিজেদের উপরেই ঘৃণা হতে লাগলো। দাদু রাফিকে মেরে বলল, জুনিয়র একটা, তোর জন্য আয়ানের সামনে কথা বলার মুখটাও রাখোস নাই। ইচ্ছে করছে মেরে ফেলি। জানোয়ার জন্ম দিয়ে আমি ভুল করছি। জানোয়ার জন্ম আমার বাচ্চাটাকে কত মারছে। মনটা চাচ্ছে এই সামনে থেকে যা, না হলে সত্যি বড়ি দিয়ে গলা নামিয়ে দেব। রাফি ভয়ে দৌড়ে ওখান থেকে চলে গেল। আয়ন গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো। আয়নের আব্বু দাদু কিছু বলবে, আয়ন পাত্তা না দিয়ে ওর আম্মুর কাছে গেল। ওর আম্মু টিফিন ব্যাগ দিয়ে দিল। আয়ন সোজা বের হয়ে গেল সাইকেল নিয়ে। একদিন পর আয়ন স্কুল থেকে এসেছে। আয়ন বাসার ভিতরে ঢুকতেই দেখে সবাই বসে আছে। নদী আয়নকে দেখে। নদী আয়নের কাছে এসে ব্যাগ নিয়ে নদী আয়নের মুখে গলায় ঘাম মুছে দিতে লাগলো ওড়না দিয়ে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নদী বলল, বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। আয়ন হাসি দিয়ে বলল, আরে বাহ, বউ থাকলে কত উপকার। আম্মু চাচি যেমন আব্বু চাচু আসলে ব্যাগ নিয়ে নেয়, শার্ট খুলে দেয়, আদর করে, তেমন আমার বউও। হি হি হি। আয়নের কথা শুনে নদীর আম্মু ফিক করে হেসে দিল। রাফি রাগে হাত মুঠো করে নিল। আয়নের দিকে
তাকিয়ে নদী বলল, শার্ট খুলে দেব? না থাক বউ, শরবত লাগবে না, আমি রুমে যাব। দেন ব্যাগ। আয়ন ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। আয়নের আব্বু বলল, নদী বস। আর যে কারণে ডাকা হয়েছে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা বল, হেলি করে কথা বলা আমার অপছন্দ। শরীফ ঠান্ডা হ। আঙ্কেল কি বলবেন বলেন। আসলে আয়ান নদীর বিয়েটা দেওয়া আমাদের ঠিক হয় নাই। মানে কেন ঠিক হবে না? আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা বুঝতে ভুল করেছিলাম। চাচা যান কি বলতে চাচ্ছেন সোজাভাবে বলেন। দুজন কথা বলতে লাগলো। আয়ন গোসল করে নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে আর 3টা সিঁড়ি বয়ে নামতে যাবে, তখনই দাদু বলে উঠল, বলতে চাচ্ছি যে আয়ানের সাথে নদীর বিয়েটা দেওয়া আমাদের ঠিক হয়নি। আয়ান ছোট, ওই বউয়ের ব্যাপারে কে বুঝবে? আমি চাচ্ছি ওদের ডিভোর্স দিয়ে রাফির সাথে নদীর বিয়ে দিতে। দাদুর কথা শুনে নদী দাঁড়িয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। আয়ন থমকে গেল। নদীর আব্বু বলল, রাফি কি নদীকে বিয়ে করবে এত কিছুর পর? আর আয়নের সাথে বিয়েটা আমারও পছন্দ না, ওর সাথে নদীকে মানায় না। আমি এমনিতে ওদের ডিভোর্স দিতে চাচ্ছিলাম। নদীর আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন বলে উঠল, বউ আমি জানি ডিভোর্স মানে আমাদের বিয়ে ভেঙে যাওয়া, তুমি কি আমাকে দিবে? তুই বউ সামলাতে পারবি নাকি? তুই তো নিজে কি সামলাতে পারিস না? আম্মু সব কাজ করে দেয়, সেখানে তুই বউকে সামলাবি কী করে? আয়ন রাগে রাফির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বলছি না আমার সাথে তুমি কথা বলবে না, আমার কথার উত্তর তুমি দিবে না? আয়ান বিয়ে দেবি করো, সাহস তো কম না? নিজের বড় ভাইয়ের মুখের উপরে কথা বলো। ভাইয়া ওই ভাইয়ের যোগ্য না, ওই ফালতু একটা ছেলে। সত্যিটা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এখন ও খারাপ ভাই, তাই না? ফয়জলামি করো। আশিক ভাইয়া, যা জানো তা নিয়ে কথা বলো না। আতিয়ার কথা শুনে আশিক চুপ হয়ে গেল। আয়ন নদীর সামনে গেল। আয়ন এক হাত দিয়ে নদীর মুখে হাত দিয়ে নিজের দিকে তাক করে বলল, আপনি আমাকে ডিভোর্স দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করতে চান আপনি করতে পারেন, আমি হয়তো আপনাকে বুঝি না, কিন্তু আপনাকে রাফি ভাইয়ার সাথে বিয়ে আমি দিতে দিব না। আপনি নিজেও জানেন রাফি ভাইয়া কেমন, ওই আমার নিজের ভাই হইলে কি হবে? আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না। আয়নের চোখের দিকে তাকালে দেখে আয়নের চোখে পানি টলমল করছে। আয়ন বলে উঠল, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে আমার কেমন যেন লাগছে আপনার ছেড়ে যাওয়ার কথা শুনে। অন্য কারোর সাথে কেন জানি আপনাকে ভাবতে ভিতরে কষ্ট হচ্ছে। কেন এমন হচ্ছে আমি ঠিক জানি না। এইটুকু ওলা আবার টং করা শুরু করেছে। আয়ান ওর গলার দিকে হাত ছড়া। আয়ন রেগে রাফির দিকে তাকিয়ে বলল, ও আমার বউ, আমি ওকে ধরতেও পারবো, আবার যা মন চাইবে আমি তাই করতে পারবো। তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে? শুনেন বউ, আপনি ওকে বিয়ে করবেন না? দোস্ত, আমার ভাই তোকে ভালোবাসতে শুরু করেছে, বুঝতে পারছে না এটা কি, বাট ওর কথা শুনে স্পষ্ট যে ওই তোকে ভালোবাসতে শুরু করেছে। আতিয়ার কথা শুনে নদীর খুশিতে চোখে পানি চলে আসলো। নদী আয়নের হাতের উপর হাত রেখে বলল, তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি তাহলে সবাইকে বলে দাও আমি আমার বউকে ছাড়বো না, তাহলে আমিও এই প্রস্তাব রিজেক্ট করে তোমার সাথে থেকে যাব। আয়ান। নদীর কথা শুনে আয়ন খুশি হয়ে নদীর হাত শক্ত করে ধরে সামনের দিকে ঘুরে বলল, আমি আমার বউকে ডিভোর্স দিব না। আমাদের বিয়ে আপনারা জোর করে দিয়েছেন, বাট এখন যেহেতু উনি আমার স্ত্রী, সেখানে আমি ডিসাইড করব আমার স্ত্রীকে আমি ছাড়বো নাকি ধরবো। আব্বু আম্মু দাদু আঙ্কেল আন্টি বাংলা ভাষায় আমাদের একটা কথা বলে দেয়, আমি আয়ানকে ডিভোর্স দিচ্ছি না, আমি আয়ানকে নিজের স্বামী হিসেবে মেনে নিচ্ছি। আমার বুদ্ধিমান বুঝদার স্বামী কোনো দরকার নেই, আয়ান আমার জন্য বেস্ট আছে। আমি আমার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে নিতে পারবো, বাট কোনো চরিত্রহীনকে বিয়ে করব না। আমার বিরুদ্ধে গেলে আমি বাড়ি থেকে পালাবো। বউ পালালে আমাকে আর আম্মুকে নিয়ে যাও। আয়নের কথা শুনে আয়নের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। নদীর চোখ টিপ মেরে বলল, আমি যেখানে যাব আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাব। আয়নের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। আশিক, নদীর আব্বু, আয়নের আব্বু, দাদু আর রাফি বাদে সবাই হাসলো। আয়নের আম্মু বলল, নদী যেহেতু আয়ানকে নিয়ে সমস্যা নাই, সেখানে আমার মনে হয়
না কারো কোনো সমস্যা থাকার কথা। আয়ানকে যা বলা যাবে ও সুন্দরভাবে ব্যাপার বুঝতে পারে। আর আয়ান বড় হচ্ছে, নদী ওকে নিজের মতো গড়ে নিতে পারবে। শাশুড়ি আম্মু, আপনার আমাকে মেনে নিতে সমস্যা নাই তো? কারণ আগেই শুনে নেই শাশুড়ির ননাস ননদরা কুটনামি করে খালি। নদীর কথা শুনে আতিয়া রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, কি কইলি পেতনি? আমি আর আমার আম্মু কুটনামি করব? আতিয়া মারতে যাবে, নদী দৌড়াতে দৌড়াতে বলল, আরে আরে জানো, আমি মজা করছি তো। সবাই ওদের দুষ্টামি দেখে হাসতে লাগলো। আয়নের দাদু বলে উঠল, নদী যেহেতু আয়ানের সাথে থাকতে চায় সেখানে আর কোনো কথা থাকে না। শুনো, নদী যেহেতু নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেখানে আর তুমি আশিক কোনো কিছু বলো না। নদী যেহেতু মনে নিয়েছে সেখানে আমাদের আর কি করার আছে। কিন্তু আয়ান, মাথায় একটা কথা রেখো, আমার বোনের চোখে যদি তোমার জন্য পানি বের হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। আমি তো বউয়ের সাথে বেয়াদবি করি না, আমি তো ভাইয়ার মতো বউয়ের সাথে। আয়নার কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া ও নদী খপ করে ওর মুখ ধরে দাঁতে দাঁত চেপে বলে হেসে বলল, বোকা ছেলে, এইসব কথা বড়দের সামনে বলতে হয় না। ওর মুখ ছাড়ো, দুজন আয়ান ভাইয়ের মতো কি। আয়ন দুজনের হাতে কামড় দিতে নিলে দুজনে মুখ ছেড়ে দিয়ে বলল, ফাজিল, চুপ করে চলো। নদী আয়নকে টেনে নিয়ে গেল। আয়নকে চেয়ারে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? ওইসব কথা বড়দের সামনে বলা লাগে না। শোনো, আমাদের মাঝে যদি এমন কিছু হয় তাহলে খবরদার কাউকে বলবে না, তোমার আম্মুকেও বলবে না। কেন? স্বামী স্ত্রীর ভেতরের কোনো কথা, কোনো বিষয় কাউকে বলতে হয় না। আম্মুকেও বলা যাবে না? না। দূর। দূর বলে কেন? এমনি। খাও। অ্যান খাবার খেতে লাগলো। 5 দিন পর সারা বাড়ির অন্ধকার, কারেন্ট চলে যাওয়ায় অ্যান নদীকে ডাকতে লাগলো। নদীকে খুঁজতে রুম থেকে বের হয়ে আয়ন হুট করে রাফির চিৎকার শুনল। আয়ন রাফির রুমের দিকে যেতেই আয়ন ওর পাশ দিয়ে দৌড়ে চলে যাওয়া কাউকে অনুভব করলো। আয়নের ঘ্রাণ নাকে লাগলে বুঝতে পারলো। আয়ন অন্ধকারের ভিতর ঢুকে পড়ল। ভাইয়া কি হয়েছে? কি যেন আমার পায়ের মাঝখানে লাথি মেরে গেল। আয়ান, তুই লাইট নিয়ে দেখ, কে দৌড়ে দিল। আচ্ছা, দেখছি। আয়ন টেবিলের উপর থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে খুঁজতে লাগলো। আয়ন বারান্দায় গিয়ে নিচের দিকে চারিদিকে লাইট ধরে ভিতরে ঢুকে বলল, কাউকে তো দেখলাম না ভাইয়া। ভাই, আমার দিকে লাইট ধর, পানি দিতে হবে, মাথা ঘুরছি যে করছি, এবার যদি ধরতে পারি মেরে ফেলবো একদম। ওকে, আমি ধরছি। ভাই, তোর রুমে তো মিনি ফ্রিজ আছে, বরফ নিয়ে এসে দিত। ওয়েট, নিয়ে আসছি। আয়ন রুমে চলে গেল। আয়ন নদীর দিকে লাইট ধরলে দেখে নদী খুশি মনে খাটে বসে থেকে পা ঝোলাচ্ছে। আয়ন নদীকে কিছু না বলে মিনি ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে যেতে লাগলো। নদী বলে উঠল, জান, কই যাও? কাজ আছে। নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আয়ন সোজা রাফির রুমে গিয়ে রুমালের ভেতরে বরফ দিয়ে রাফির হাতে দিল। রাফি হাতে নিয়ে জায়গা মতো ধরতে লাগলো। রাফির মাথা ঘুরলে আয়ান বালিশের নিচ দিয়ে রাফি শুয়ে পড়ল। আয়ান বলে উঠল, আবার কারো দিকে বাজেভাবে তাকিয়েছিলে নাকি? হঠাৎ করে কে তোমাকে এমন করলো? কারোর সাথে কিছু করি নাই, যে করছে বুঝতে পারলে হইল। কাকে ধরবে? বাসায় তো অনেক মানুষ। সেই জন্যই তো বুঝতে পারছি না কার এত বড় সাহস হইল যে আমার উপরে হামলা চালায়। ও। 2 ঘন্টা রাফির সাথে থেকে আয়ন চলে গেল। আয়ন রুমে গেল, ওর কাজিনরা সব চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিলে নদী আয়নের দিকে তাকিয়ে বলল, জান, কিছু কি ভাবছো? না, কিছু না। জান, আজ তোমার সাথে একটা গেম খেলবো। আমাকে আজ বাধা দিলে আমি কিন্তু বাসায় চলে যাব। তোমার গেম ভালো না। এই গেম না খেলে কোনোদিনও বাবা হতে পারবে না। আমার ঘৃণা লাগে। তুমি তার মানে বাবা হতে চাও না? হতে চাই, বাট মুখের সাথে মুখ লাগিয়ে কিস পছন্দ না। ওকে যাও, করবো না।
আয়নের কাছে নদী গিয়ে আয়নের পাশে বসে আয়নকে কিস করতে লাগলো। আয়নকে কিস করতে করতে খাটে শুইয়ে দিল। আয়নের ভিতরে অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ন নদীর মতো করে নদীকে ফেলে দিয়ে নদীর হাত জোড়া খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নদী আয়নের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নদী আয়নের মাথা সোজা তুলে ঠোঁট জোড়া নিচে দখলে নিয়ে নিল। আয়ন উত্তেজিত বসে নদীর ঠোঁট জোড়া ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে দুজন নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেল। বাকিটা ইতিহাস। দুজন ক্লান্ত হয়ে গেল। আয়নের বুকে নদী শুয়ে পড়ল। নদী আয়নের বুকে খেলতে লাগলো। দুষ্টামি করে আয়নের বুকে হালকা করে কামড় দিল। আয়ান কেঁপে উঠল। আয়ান বলে উঠল, বউ কি করছো? ছাড়ো, লাগছে কিন্তু। আমি কি তোমায় কিছু বলেছি? না। তাহলে? আচ্ছা, একটা সত্যি কথা বলবে? আয়নের কথা শুনে নদী আয়নের মুখের কাছে মুখ নিয়ে ভুরু কুচকে তাকিয়ে বলল, কি কথা শুনি? ভাইয়াকে আঘাত তুমি করে এসেছো তাই না? কই না তো। আমি তোমার শরীরের ঘ্রাণ চিনি। তুমি ছিলে ওই মেয়েটা। হ্যাঁ, আমি ছিলাম বলে দিবে নাকি? দাও গা, আমি ওইসব ভয় করি না। ওই বিকালে ছাদে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, তাই জড়িয়ে ধরার পুরস্কার দিলাম। তাহলে ঠিক আছে। শুনো না বউ, আর একবার আদর করি, অনেক ভালো লাগছে। আর একবার করি না। না, তুমি খালি ব্যথা দাও। ব্যথা দিব না। সত্যি তো? হুম। আয়ন কথাটা বলে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। সকালে দুজনে ঘুম ভাঙলে আয়ন নদীর মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং বউ। আয়নের কথা শুনে নদী হালকা করে হাসে। আয়নের ঠোঁটে কিস করে নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলল, গুড মর্নিং টু জান। চলো দুজন গোসল করে নিই। চলো। আয়ান নদীকে কোলে তুলে নিলে নদী গলা শক্ত করে ধরে বলল, বাবা, আমার বরটা তো শক্তি কম না? আমাকে দেখে কি দুর্বল মনে হয় নাকি? না, একদম না। আপনি তো শক্তিশালী হাজবেন্ড আমার। নদী গালে কিস করলে দুজন হেসে দিল। দুজন ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। নদী পিছন থেকে আয়নের সাথে দুষ্টামি করতে লাগলো। আয়নের কানে লতিতে হালকা করে কামড় দিলে আয়ন ঘুরে নদীর কোমর ধরে টান দিয়ে নিচের কাছে নিয়ে এসে বলল, আমাকে খালি কামড় দেয়ার ধান্দা তাই না? ওয়েট, আমি দেখাচ্ছি মজা। আয়ান নদীর সাথে মজা করতে লাগলো। দুজন দুষ্টামি করতে করতে গোসল করে নিল। নদী আয়ান এক তোয়ালে পেঁচিয়ে বের হলো। দুজন একে অপরকে মুছিয়ে দিয়ে পোশাক পরিয়ে দিল। দুজন রুম থেকে বের হলে নিচে চিল্লাপাল্লার শব্দ কানে আসলো। দুজন তাড়াতাড়ি করে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই মিলে আতিয়ার মুখে রং দিয়ে দিচ্ছে। আতিয়া নদীর দিকে দিতে যাবে, সাথে সাথে আয়ান বলল, স্টপ আপু, দিও না, দুইজন কেবল গোসল করছি। আয়নের কথা শুনে সবাই নদী আয়নের দিকে চোখ বড় বড় করে তাকালো। নদীর মুখে লজ্জার ভাব দেখে সবার বুঝতে বাকি রইল না। আতিয়া এসে বলল, জানু, আয় জড়িয়ে ধরি। কবে থেকে তোকে জড়িয়ে ধরি না। না জানো, কোনোভাবে জড়িয়ে ধরার দরকার নেই। শাশুড়ি ডাকে, আমি যাই। নদী দৌড়ে চলে গেল। আয়নের দিকে একজন আসবে, সাথে সাথে আয়ন বসে পড়ল। মেয়েটা পড়ে যেতে নিলে আয়ন তাড়াতাড়ি করে ধরতে গেলে আয়নের হাত ফেটে গেল। আয়নের হাতে পেটে লাগলো। আয়ন পেটে হাত দিয়ে ধরে থাকলে মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। নদী পিছনে ঘুরে দুজনকে এইভাবে দেখে নদী তাড়াতাড়ি করে এসেছে। মেয়েটাকে টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, ওই ধরার জায়গা পাও নাই? নদীর কথা শুনে আয়ন ভ্যাবেল চাকা খেয়ে গেল। আয়ন লাফ দিয়ে উঠে বলল, না না বউ, তোমার মতো কোনো অনুভূতি নেই। আমার ধরার দরকার ছিল তাই আমি ধরেছি, না হইলে নোভা পড়ে যেত। যা, এখন থেকে সকাল সকাল মেজাজ গরম করে দিল। নদী, রাগ করা বন্ধ করবি। আমার ভাই কি ইচ্ছে করে ধরছে নাকি? নদী বিরক্তি নিয়ে ওইখান থেকে চলে গেল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। নোভা আয়নের দিকে তাকিয়ে থাকলো। নদী রান্নাঘরে গেল। আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বউ রাগ কেন করছো? সরি তো। আরে নোভা আপু পড়ে যেতে নিয়েছিল, তাই আমি তাড়াহুড়ো করে ধরছি। আমি কি ইচ্ছে করে ধরছি বলো? হাত সরা, লাথি না খাইতে চাইলে। এভাবে কথা কেন বলছো? আমি সত্যি ইচ্ছে করে ধরি নাই। আমার খেয়াল ছিল না আমার হাত কোন দিকে যাচ্ছে। আমি তো শুধু পড়ে যাচ্ছে তাই তাকে ধরতে হবে, এটাই মাথায় ছিল। এখন থেকে যা, মেজাজ আরো গরম করিস না। নদীকে ঘুরিয়ে আয়ন কোমর ধরে টান দিয়ে নিজের সাথে শক্ত করে ধরে। আয়ন নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল।
নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নোভা পানি খেয়ে আসতেই চোখ বড় বড় হয়ে গেল। নোভা তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল। রাফি আসতেই রাগে হাত মুঠো করে নিয়ে চলে গেল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়নকে ধাক্কা দিলে আয়ন ছেড়ে দিয়ে বলল, বউ, তাও রাগ করো না। তুমি না লিপ কিস পছন্দ করো, আমি তো নিজের থেকেই দিলাম, তাও রাগ করে থেকো না। নদী রাগে লোক নিয়ে কিছু বলতে যাবে, আয়ন আবারও কিস করতে লাগলো, কোমর ধরে টানতে লাগলো। নদী লজ্জায় যেন মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। নদীর আম্মু আর আয়নের আম্মু কথা বলতে বলতে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দুজনে কাণ্ড দেখে লজ্জায় দুজন ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। নদী আয়নকে কাতুকিতু দিলে আয়ন হাসতে লাগলো। নদী ফিসফিস করে বলল, বদমাইশ, আমার মান সম্মান শেষ করে দিলি। যদি বড় কেউ এসে পড়ে, তোর আম্মু দেখলে আমি কি লজ্জায় পড়বো বুঝতে পারছোস? বদমাইশ, এইসব এখানে কেউ করে? এখন থেকে যদি কেউ না যাস, সত্যি এবার চামচ দিয়ে বাড়ি খাবি। নদী মারতে গেলে আইন দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। নদীর আগে আর লজ্জায় শেষ। আইনকে দৌড়ে বের হতে দেখে পাশে আয়নের আম্মু আর নদীর আম্মু তাকিয়ে দেখলো। নদী দরজার সামনে চামচ নিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বদমাইশ, যদি এখানে আসোস তোর কপালে দুঃখ আছে। নদী কথাগুলো বলে পাশের দিকে তাকাতেই ওর আম্মু আর আয়নের আম্মুকে দেখে থমকে গেল। আম্মু, শাশুড়ি আম্মু, তোমরা? দুজন নদীর সামনে গিয়ে রান্নাঘর থেকে বের করে দিয়ে বলল, রুমে যাও, এখানে তোমাকে কে আসতে বলেছে? আরে তোমরা দুজন এমন কেন করছো? আমি তো সাহায্য করতে এসেছি। আমি করছি, তুই যা এখান থেকে। যাও যাও, রুমে যাও, নিচে আসতে হবে না, আমি খাবার পাঠিয়ে দেব। আরে আজব তো, এমন ব্যবহার কেন করছো? নদী কিছু বলতে যাবে, সাথে সাথে হুট করে আয়না আসলো। নদীর গালে এক চটকা কিস করে তারপর নিজের আম্মুর কপালে চুমু দিয়ে বলল, আম্মু, বউ, আমি বাইরে গেলাম, আসতে সন্ধ্যা হবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে গেল। নদী রেগে চেঁচিয়ে বলল, আয়নের বাচ্চা, বিকেলের আগে যেন বাসায় দেখি। সন্ধ্যা করলে বের করে দেব। জান, সম্ভব না, খেলা আছে, রাতও হতে পারে। নদী আর কিছু বলার আগেই আইন অদৃশ্য হয়ে গেল। আতিয়া এগিয়ে এসে বলে উঠল, আম্মু, ওদের থামাবে? আমাকে ভূত বানিয়ে দিচ্ছে, মেজাজ কিন্তু গরম হচ্ছে। পেতনি প্রো ম্যাক্স দেখা যাচ্ছে বান্ধবী। মজা নিবি না, তোকে জড়িয়ে কিন্তু ধরবো। দূরে থাক। আম্মু, কিছু বলো, বিরক্ত লাগছে কিন্তু। কালকে অনুষ্ঠান আর আজকে আমাকে এই অবস্থা করে দিল। আরে ওটা তো এক্সট্রা আনন্দ। আচ্ছা, সুন্নতে খতনা যে করলো সেই পিচ্চি কইরে? কেন? ওকে দিয়ে কি করবি? আমাকেও কি বলেছে জানোস? কি? আমাকে বলে, আপু আমাকে বিয়ে করো, আয়ান ভাইয়াকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালো রাখবো। হা হা, তোকে সব পিচ্ছিরাই লাইক করে। ছেলেটা ভারী দুষ্টু আছে। আয়ান জানলে ওর সাথে মারামারি না বাঁধাই। ওই যে কি দুষ্টুর দুষ্টু, এই অবস্থায় নিচে আসছে। বাচ্চা ছেলেটা হেঁটে কাছে এসে আয়নের আম্মুকে বলল, মামি, পানি খাবো। দিচ্ছি। তুমি এখানে কেন আসছো? ব্যথা যদি পাও? সবাই তো আনন্দ করছে, হুট করে গুঁতো লাগলে কি হবে? আয়নের আম্মুর কথা শুনে বাচ্চাটা গাল ফুলিয়ে বলল, কি এত হবে? যা করার তো আগে করে দিয়েছেন আপনারা, আর কিছু হওয়ার বাকি আছে নাকি? বাচ্চার কথা শুনে আতি আর নদী হেসে কুল পাচ্ছিল না। আয়নের ফুপি এসে বলল, কিরে, তোকে যে বসিয়ে দিয়ে আসলাম, আবার এখানে কেন? পানি খেতে এসেছি আম্মু। এই পিচ্চি, তোর তো বিয়ে করার বয়স হয়ে গেছে। ওইখানে দেখ কত মেয়ে, কাকে পছন্দ হয় একটাকে বিয়ে করে নে। তোমাকে পছন্দ? বিয়ে করবে আমাকে? আমার জামাই আছে, সিঙ্গেল মাইয়াগুলোকে দেখ। তুমি ছাড়া এখানে কেউ সুন্দর না, সবগুলা মজা সুন্দরী। সবাই হেসে আকুল হয়ে গেল। 1 মাস পর আয়ন স্কুল থেকে এসে বাসার সামনে এত ভিড় দেখে অবাক হয়ে গেল। আয়নের সামনে দিয়ে পুলিশ নদীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে। আয়ন দৌড়ে নদীর সামনে দাঁড়িয়ে পড়ল, পুলিশ আঙ্কেল, আপনারা আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছেন? বউ, কি হইছে? তোমাকে ওনারা নিয়ে কেন যাচ্ছে? পুলিশ আয়নকে জোরে ধাক্কা দিলে আয়ন রাস্তার উপর পড়ে গিয়ে হাত কেটে রক্ত বের হতে লাগলো। পুলিশ চেঁচিয়ে বলল, এই ছেলে, সামনে থেকে সরো।
নদী রেগে পুলিশের পায়ে সজোরে একটা লাথি মেরে বলল। ওকে ধাক্কা দেওয়ার সাহস কে দিয়েছে আপনাকে? আয়ান ওঠো। নদী আয়নকে তুলে দিল। পুলিশ আবার টানলে নদী হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল। আমাকে কথা বলতে দেন। যদি বেশি টানাটানি করেন আপনাদেরও আমি খুন করব। আমার এমনিতেই ফাঁসি হবে, সাথে আপনাদের খুন করতে আমার কিছু যাবে আসবে না। নদীর কথা শুনে আশেপাশের সবাই ভয় পেয়ে গেল। আয়ান নদীর গালে হাত দিয়ে বলল। বউ, ওনারা তোমাকে কেন নিয়ে যাচ্ছে? আর আম্মু আব্বু আপুর কান্নার শব্দ আসছে কেন? আমি রাফিকে মেরে ফেলেছি। নদীর কথা শুনে আয়ন স্তব্ধ হয়ে গেল। আয়ন নদীর গাল থেকে হাত নামিয়ে কয়েক পা পিছিয়ে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে চোখের জল মুছে বলল। আমার প্রতি ঘৃণা হচ্ছে তোমার? আমি তোমাকে সত্যটা বলে চলে যাব। তোমার সুন্দর ভবিষ্যৎ আছে। তুমি আমাকে ভুলে যাবে জানি, আমাকে ঘৃণা করছো করো, কিন্তু তোমার বউ এমনি এমনিই কাউকে মারে নাই, এটা মাথায় রেখো। আয়ন নদীর কথা শেষ করতে না দিয়ে দৌড়ে বাসার ভিতর চলে গেল। নদী হাত বাড়িয়েও আয়নকে পেল না, বুকটা কেঁপে উঠল। নদী শক্ত হয়ে বলল, চলেন। পুলিশ নদীকে নিয়ে চলে গেল। আয়ন ভিতরে প্রবেশ করে দেখে আয়নের আম্মু আতিয়া আর ওর আব্বু রাফির রক্তাক্ত লাশের উপর পড়ে কান্না করছে। আয়নের কাঁধের ব্যাগটা পড়ে গেল। আয়ন যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আয়ন কাছে গিয়ে রাফিকে স্পর্শ করতে গেলে সাথে সাথেই আয়নের আম্মু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই আমার সন্তানকে ধরবি না, তুই সব জানতিস। তুই আর তোর বউ ইচ্ছা করে আমার সন্তানকে মারছস। আম্মু, আমি ভাইয়াকে কেন খুন করব? তুমি এসব কি বলছো? চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। তুই নদীকে এই বাড়িতে নিয়ে এসেছিলি রাফিকে মেরে ফেলার জন্য। আমি কি কিছু জানি না? তোর আত্মা শান্তি হয়েছে? ওই না হয় ভয় একটা ভুল করেছিল, তার শাস্তি হিসেবে তাকে তুই মেরে ফেলবি? তুই বের হয়ে যা। আমি তোকে আমার সন্তান হিসেবে অস্বীকার করলাম। আমি তোকে চিনি না। আয়নের আম্মু ধাক্কায় আয়ন মেঝেতে পড়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আম্মু, আমি কখনোই চাইনি ভাইয়াকে বউ খুন করুক। নদী খুন করতে চাইনি। নদী শুধু এখনো বউকে ভালো সাজানোর চেষ্টা করছিস? তুই চলে যা আমার সামনে থেকে। তুই আর কোনো দিন আমার সামনে আসবি না। তুই বউয়ের গোলাম হয়ে গেছিস। ভাইয়ের মৃত্যুতে তোর কিছু যায় আসে না। ওই যে চোখে পানি, ওটা শুধু তোর বউয়ের জন্য বের হচ্ছে। বের হয়ে যা। আল্লাহর কসম, তুই যদি আমার সামনে থাকিস আমি নিজেকে শেষ করে দেব। আয়নের আম্মুর কথা শুনে আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ আতিয়া চেঁচিয়ে উঠল, আম্মু, ভাইয়া! আতিয়ার কথা শুনে সবাই তাকাতে দেখে রাফির হাত পা হালকা নড়ছে। সবাই দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরল। রাফি বেঁচে আছে। রাফিকে বেঁচে উঠতে দেখে আয়নের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আয়ান এগিয়ে যেতে নিবে, কিন্তু আম্মুর বিষাক্ত কথাগুলো মনে পড়তে আয়ন পিছন ফিরে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আয়ন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা গাড়ির সাথে সজোরে ধাক্কা খেল। ছিটকে পিলারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। দূর থেকে দেখলো গাড়ি করে রাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির কাছ দিয়ে আম্মুর চোখ আয়নের দিকে গেল। আয়ন রক্তমাখা হাত বাড়ালে কিন্তু আম্মু মুখ ঘুরিয়ে নিল। আয়নের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো 7 বছর পর। অয়ন, ড্যাড, কি হয়েছে? এত রেগে আছেন কেন? তুমি রকিকে মারছো? হ্যাঁ। কেন? আপুর ওড়না ধরে টান দিয়েছিল, তাই ওকে শেখালাম কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। ভালো কাজ করেছো। নেয়া শুনলে তো অয়ন কেন তোমার ভাইকে মারছে? আঙ্কেল, ভাইয়া এমন কিছু করতেই পারে না। আমার ছেলে মিথ্যা বলে না, যা সত্য সেটাই বলে। আমি তোকে দেখে নিব আয়ান। নেহার কথা শুনে অয়ন নেহার থেকে ফোনটা কেড়ে নিলে একটা সেলফি তুলল। নেহার হাতে ফোনটা ফিরিয়ে দিয়ে শান্ত গলায় বলল, যত পারো আমাকে দেখে নিও। অয়নের কাণ্ড দেখে সবাই মুচকি হাসতে লাগলো। নেহা রেগে চলে গেল। সবাই হো হো করে হাসতে লাগলো। আয়েশা চৌধুরী, অয়নের বর্তমান পালক মা, বলে উঠলেন, আমার ছেলে জীবনেও ভালো হবে না। এত দুষ্টু হয়েছে না। ছোটবেলায় কত শান্ত ভদ্র ছিল, আর এখন একটা বদমাইশ। যাক বাবা, আমি কি করলাম? ওই তো বলল আমাকে দেখে নেবে, তা আমি পিক না দিলে ও আমাকে দেখবে কিভাবে শুনি?
অয়নের বোন আয়াত পিছন থেকে এসে কান ধরে টান দিল। ফাজিল বদমাইশি কমালো না। তা কি হয়েছে মম? এই বদমাইশ আবার কার সাথে লাগলো? হেনা এসেছিল, রকিকে মেরেছে তাই বিচার দিতে। আয়াসের সব খুলে বলতেই আয়াত হেসে গড়াগড়ি খেলো। তারপর আয়নের মাথায় হাত বুলিয়ে বলল, উচিত জবাব দিয়েছিস। আর আব্বু, রকি রাস্তার বকাটেপনা করে আমার অন্না টেনেছিল। আমি যখন রাস্তায় কান্না করছিলাম তখন বাবু উপাস দিয়ে যাচ্ছিল। আবার চোখের পানি দেখে তো ওর মাথা খারাপ হয়ে যায়। জানোই তো আমার চোখের পানি আমার ভাই সহ্য করতে পারে না। একদম ঠিক কাজ করেছ। আমার সাপোর্ট সবসময় আছে। দুই ভাই বোন কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না। ওকে মম। বাবু, আজ জিমে যাবে না? যাব মম। শোনো, আগামীকাল থেকে ভার্সিটিতে যেতে হবে বলে দিলাম। যাব। ভাই, ম্যামের বাসায় যাব, আমার সাথে চল। কোন ম্যাম? নতুন ম্যামের বাসায় যাব, চল না আমার সাথে। আরে জিমে যেতে হবে তো। কাল যাবি? মম, ওই কিন্তু আবার শয়তানি শুরু করেছে। বাবু যাও, দেখো কেমন পড়াই, পছন্দ হলে অ্যাডভান্স দিয়ে দেব। আম্মু আমি পড়বো না। তোমার রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। আয়াত, ওকে নিয়ে যাও। যাচ্ছি। বাইকের চাবিটা দিয়েন। বডিগার্ড এসে ইয়ামাহা R15 V4 এর চাবি এনে দিল। অয়ন বাইক স্টার্ট দিতে আয়াত পিছনে বসে পড়ল। বডিগার্ডরা পিছু নিতে চাইলে অয়ন ইশারায় মানা করে একটানে দ্রুত স্পিডে বাইক চালিয়ে নিয়ে চলে গেল। অয়ন আর আয়াত নতুন ম্যামের বাসায় সামনে পৌঁছালো। তুই যা, আমি বাইকটা সাইড করে আসছি। রুম নাম্বার 5। ওকে যা। আয়াত ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। অয়ন একদম ভদ্র ছেলের মতো 5 নম্বর রুমের কলিং বেল বাজালো। অয়ন মনে হয় চলে এসেছে। আমি দরজা খুলে দিচ্ছি। রূপা দরজা খুলতে অয়ন মিষ্টি করে সালাম দিল। আসসালামু আলাইকুম, আমি অয়ন। আয়াত আপু আমার বোন হয়। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। অয়ন ভেতরে ঢুকে সবাইকে সালাম দিতেই ড্রয়িং রুমে বসে থাকা সবাই অয়নের দিকে তাকালো। এক পলক তাকাতেই আয়নের আগের আম্মু আতিয়া, আশিক আর রাফি একদম চমকে দাঁড়িয়ে গেল। আয়নের আগের আম্মুর চোখ স্থির হয়ে গেল। আয়াত হেসে বলল, ম্যাম, ও আমার ভাই অয়ন। অয়ন, উনি আমাদের নতুন ম্যাম। আর উনি ওনার আম্মু, বড় ভাই, ভাবি। আর উনি স্যার, মানে ম্যামের হাজবেন্ড। আসসালামু আলাইকুম আন্টি, ভাইয়া, ভাবি, স্যার। আয়নের আম্মু অশ্রু সজল চোখে দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই আয়নের ফোন কল আসলো। আয়ান হাত তুলে বলল, এক্সকিউজ মি ম্যাম, অনুমতি দিলে ফোনটা রিসিভ করতাম, না হলে বারবার দিতেই থাকবে। হ্যাঁ, রিসিভ করো। আয়ান ফোন রিসিভ করতে ওপাশ থেকে বন্ধু রাকিব বলে উঠল, দোস্ত আজ জিমে যাবি না? স্যারকে বলে দেব। না রে, মমের ভালো ছেলে হতে এসেছি। মানে? নতুন যে ম্যাম আছে ওনার কাছে পড়তে এসেছি। এখন চলে গেলে মম রেগে যাবে। বাই। আরে আরে শোন, তোর ক্রাশ এসেছে এখানে। কি? উনি এসেছে? ভাই আমি এখন কিভাবে যাব? মহা বিপদে পড়লাম তো। আচ্ছা রাখ, দেখছি। আয়ন ফোন কেটে দিয়ে আয়াতের দিকে অসহায় মুখে তাকিয়ে বলল, আয়াত আপু, একটা কথা রাখবি? প্রমিস, তোর সব কথা শুনবো। একটা কথা রাখ প্লিজ। ভাই, এখন যাওয়া যাবে না, মম সত্যিই রেগে যাবে। তুই তাড়াতাড়ি পড়ে তারপর যাস। ম্যাম, আপনাকে আমার পছন্দ হয়েছে। সরি, মানে উল্টোভাবে নেবেন না। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে ভালো পড়াবেন। আমি আপনার কাছে পড়তে রাজি, কিন্তু এখন আমাকে একটু বের হতে হবে। মম ফোন দিলে শুধু বলবেন আমি পড়ছি। আয়নের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। আতিয়া অবাক হয়ে বলে উঠল, মিথ্যা কথাও বলো। অয়ন, ম্যামকে দিয়ে তুই মিথ্যে বলাবি? ম্যাম যদি রেগে মমকে কল দেয়, দুজনের অবস্থা খারাপ হবে। বোন হয়ে ভাইয়ের পরিস্থিতি বোঝো না আপু? ছি আপু ছি। আয়াত রাগী লোক নিয়ে তাকাতেই আয়ান হেসে উঠে বলল, আরে মজা করছি। ম্যাম, আপনি পড়াবেন কোথায় আর কখন শুরু করবেন? ম্যাম সরি, আপনাকে তো বলেছিলাম, আসলে ও অনেক দুষ্টু। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করছি না, তোমরা এই রুমে বসো, আমি তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে আসছি। ম্যাম সরি, কিছু আনতে হবে না, আমরা কিছু খাবো না।
তোমরা দুইজন গিয়ে বসো, আমি আসছি। আয়ান আর আয়াত পড়ার রুমে চলে গেল। আশিক আয়াতকে নিচু গলায় বলে উঠল, এটা কি আয়ান? আমার বিশ্বাস হচ্ছে না। আয়ান বেঁচে আছে, বাট আন্টি কেন বলল? আর এমনভাবে কথা বলছে মনে হয় আমাদের কি চেনে না, আজ প্রথম দেখলো। আমার মাথায় কি আসছে না, এটা আয়ান, আমি শিওর। তা কিভাবে হয়? আয়ান তো মারা গেছে, আর আয়ান এত দুষ্টু হতে পারে না। আয়ান মিথ্যা পছন্দ করতো না, ও তো শান্ত একটা ছেলে ছিল। এই ছেলের চেহারার সাথে আয়ানের মিল আছে, বাট ও আয়ান না। আয়ান এত বড় লোক ফ্যামিলিতে কিভাবে যাবে? ওই মেয়ে তো বললো ওর ভাই, আর একই চেহারার মানুষ তো দুনিয়াতে 60টা থাকে। আমার মন বলছে